যদি আমি কোনো কারণে সিপিইউর চেহারাটা একটু দেখতে চাই, তাহলে চেহারাটা একবার দেখে নিই কেমন, কি ধরনের ফিগার আউট হচ্ছে এক্ষেত্রে। নর্মাল যে কোনো একটা সিপিইউর যদি ছবি আমরা চাই, তাহলে এখানে সিপিইউ বলে মেনশন করলাম। ইমেজেস সেকশনে যখন আমরা যাচ্ছি, উই আর গেটিং লট অফ সিপিইউস। এটা সিপিইউ তো না, এটা ক্যাবিনেট, এটা সিপিইউ নয়। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের দুটো অ্যাঙ্গেলে পড়াবো। আমি কিন্তু সফটওয়্যার এক্সপার্ট এবং হার্ডওয়্যার এক্সপার্ট। সফটওয়্যার মানে আমি বর্তমানে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট ডেভেলপার। আমি সেখানে ফ্রিল্যান্স প্রজেক্ট ডেভেলপার। আর হার্ডওয়্যারটা আমার অ্যাকচুয়ালি আইআইএইচটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হার্ডওয়্যার টেকনোলজি থেকে করা। সেই জন্য তোমাদের বলছি, এই যে ছবিটা, এটা একটা ক্যাবিনেট, এটা সিপিইউ নয়। সিপিইউ বলতে গেলে আমরা কাকে বুঝবো? মাদারবোর্ড। এই মাদারবোর্ডের যখন ছবি পাবো, তখন সেটা সিপিইউ। তার মানে এই যে ছবিটা যদি একটু এনলার্জ করি, এটা আমি খুব ছোট করে দেখাচ্ছি, যদি একটু জুম করেও দেখাই বা যে কোনো একটা সিপিইউর জায়গায় যাই, লাইক দিস, এইটা হচ্ছে কি না, এটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে ম্যান্ডেটরি কোন জিনিসটা? প্রসেসর আর মাদারবোর্ড। ধরো একটা মোবাইল কিনতে গেলে কি স্পেসিফিকেশন বা স্পেক্সটা তোমরা দেখো? তার অ্যাসপেক্ট রেশিও, তার মেগাপিক্সেল, তার র্যাম, তার প্রসেসর আর তার ব্যাটারি ব্যাকআপ। এই পাঁচটা জিনিস দেখে তারপর কেনা, তাই তো? আচ্ছা, তাহলে সেটা কার, কোথা থেকে স্পেসিফিকেশনটা এসেছে? কম্পিউটার থেকে এসেছে। সেটা ডেস্কটপ বলো, ল্যাপটপ বলো, ইট ডাজন্ট ম্যাটার। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি, এই মাদারবোর্ডে একটা প্রসেসর সেকশন থাকবে, পুরোটাকেই মাদারবোর্ড বলা হচ্ছে। এখানে র্যাম কে লাগানো যেতে পারে, ক্যাপাসিটার্স আছে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সিমস ব্যাটারি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ব্যাটারি। ওই ব্যাটারিটা যদি কম্পিউটারে না থাকে, তাহলে কম্পিউটার কাজ করবে না। ব্যাটারিটার লংজিভিটি কিরকম? 2 ঘন্টায় খারাপ হয়ে যেতে পারে, আবার 200 বছর চলতে পারে। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে লাক। লাকটা যতটা ফেভার করবে তার উপরে। আমি ব্যাটারিটাও দেখাবো, সবকিছুরই ছবি দেখাবো। রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই, সেটাও বুঝতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে যখন আমরা প্রসেসরে যাব, প্রসেসরটা কত রকমের হতে পারে? একটা হচ্ছে ইন্টেল প্রসেসর, জগৎ বিখ্যাত কোম্পানি ইন্টেল কর্পোরেশন। এখনকার দিনে কোর i3, কোর i5, কোর i7, কোর i9ও এসেছে। কোর ব্যাপারেও আমি আসবো, কোর ব্যাপারটা কি বোঝানোর জন্য। কিন্তু ইন্টেলের এছাড়া আরেকটা প্রসেসর আছে, সেটা হচ্ছে এএমডি। এএমডি প্রসেসর, এটা কিন্তু ভারতে তৈরি। তার মধ্যে ব্র্যান্ডটার নাম হচ্ছে রাইজেন। রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7, রাইজেন 9। এটা হচ্ছে কম্প্যাটেবল টু দ্যাট কোর i3, i5, i7, i9। এবার প্রশ্ন এসে গেছে কোর ব্যাপারটা বলা। ধরো আজকে সারাদিনে যা পড়াশোনা করলে, তার যদি একটা রুটিন থাকে, সকালে এটা পড়লাম, দুপুরে ওটা পড়লাম, সন্ধেবেলা এটা করলাম, কারণ সন্ধেবেলা আমার এটা সুবিধে হয়। আমার ম্যাথসের একটা আলাদা সময় আছে, আমি মুখস্থ করার জন্য একটা আলাদা সময় করেছি। এটা তো এক একজনের এক এক রকম। তো এখানে এই যে সেগ্রিগেশন গুলো করা আছে, ক্লাসিফাই করা আছে সময় অনুসারে, তাহলে কি হচ্ছে, ওই সময় একটা করে কাজ হচ্ছে, তুমি টিক মারছো। অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে তুমি দেখলে তুমি কি কি কাজ করেছো। আমি ইন্ডিভিজুয়ালি সবার কথাই বলছি। এটা যদি থাকে তাহলে ফলো আপ করতে পারবে নিজের পড়াশোনা, সব ঠিকঠাক হবে। তেমনি কোর মানে কি, একটা ম্যাথ কো প্রসেসর, একটা মাল্টিমিডিয়া প্রসেসর, একটা গ্রাফিক্স প্রসেসর, এরকম একটা অডিও প্রসেসর, এরকম করা আছে। তার মানে কোন প্রসেসরটা কি কাজ করবে, কাজের দায়িত্বটা ভাগ করা আছে। তাহলে সেটা অনেক বেটার। তার জায়গায় যদি আমরা ডাইরেক্ট একটা প্রসেসর নিই, যার কিনা এরকম সবকিছু একসঙ্গে কাজ করে, তাহলে কি হবে? সমস্যা হবে। যখন মাল্টিমিডিয়া করছে তখন ঠিক মতন করতে পারছে না, যখন ম্যাথস করছে তখন কিছু ল্যাক করছে, এরকম সমস্যা আসতে পারে। সেই জন্য কোর কনসেপ্টটা রাখা হয়েছে। আরেকটা জিনিস আছে, তাকে বলে থ্রেড। থ্রেড ব্যাপারটা কি? ধরো আজকে ও একটা মেশিন কিনলো, ল্যাপটপ কিনে আমাকে বললো, স্যার আমার এখানে থ্রেড হচ্ছে 8। ও একটা কিনলো, তার থ্রেড হচ্ছে 16। দেখো সবকিছু 2 এর একটা পাওয়ার। 8 মানে 2 to the power 3, 16 মানে 2 to the power 4। কিন্তু থ্রেডটা কিরকম জায়গায় কাজ করে, একটা এক্সাম্পল দিচ্ছি। ওর ক্ষেত্রে ওকে যখন প্রশ্ন করলাম, ও তখন আমাকে বলল, স্যার জানেন তো 3টে কালার দিয়ে পৃথিবীতে সব কালার হয়, রেড, গ্রিন, ব্লু।
তিনটে কালার, তাহলে ওই থ্রেডের ক্ষেত্রে 2⁻3। যদি চারটে কালার হয়, CMYK, সায়ন, ম্যাজেন্টা, ইয়েলো, ক্রেন, তখন সেটা 2⁻4, 16 কালার্স। এরকম কিন্তু একটা প্রেস বা যে কোনো জায়গায় প্রিন্টিং যেখানে হয়, সেখানে কিন্তু আমরা এরকম অপশন পাই, অফসেট মেশিন অফ 3 কালার্স, অফসেট মেশিন অফ 4 কালার্স। মানে ওরাও কিন্তু কম্পিউটার টেকনোলজি ফলো করে, কিন্তু কম্পিউটার বলে জানে না, ব্যাপারটা এইভাবে চলে। এইবার প্রশ্ন হচ্ছে যে কম্পিউটারে যখন আমরা কোনো একটা সংখ্যা লিখব, সেই সংখ্যাটা কিভাবে লিখব, মানে রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে। আমি কত সহজে এটা রিপ্রেজেন্টেশন তোমাদের দেখাচ্ছি, দেখো। তবে যে কোনো একটা জায়গায় কিছু লিখবো, রিপ্রেজেন্টেশনটা যদি এরকম হয়, ধর নাম্বারটা হলো 37। এবার যখন তোমরা বাইনারি করেছিলে, স্কুলে করেছিলে, তখন 2 দিয়ে ডিভাইড করে যাও, নিশ্চয়ই করবে 100 বার, কেন করবে না? যেরকম নিয়ম তাই করবে। কিন্তু আমি তোমাদের একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। 37টা লিখছো 32 প্লাস 4 প্লাস 1। তুমি বলতে পারো 32 কেন লিখলেন, 30 লিখলেন না কেন? কারণ 30 তো 2 এর পাওয়ার নয়। 32 ক্ষেত্রে আমি কি লিখছি, 2⁻5, 4 এ লিখছি 2⁻2, আর 1 এ লিখছি 2⁻0। লজ অফ ইন্ডিসেস ফলো করলে তাহলে কিন্তু পাওয়ার 0 মানে 1। তার মানে আমি যদি বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করি, তাহলে 5-এতে 1 বসলো, 4 আর 3টায় কিছু নেই, তাই দুটো 0 হলো। 2-তে আছে আবার 1, 1-এতে কিছু নেই, আবার 0-তে আছে। তাহলে 37 এর বাইনারি নাম্বারটা আমি এত সহজে পাবো। পাওয়ারের দিক থেকে চিন্তা করো, এটা হচ্ছে পাওয়ারে 0, 1, 2, 3, 4, 5। এবার দেখো 5 এর এগেনস্টে 1 লিখেছি, 2 এর এগেনস্টে 1 লিখেছি, 0 এর এগেনস্টে 1 লিখেছি, বাকি জায়গায় 0। সো দ্য আনসার ইজ কারেক্ট অলওয়েজ। যে কোনো নাম্বার নিয়ে করো, এটাকে বলে বৈদিক ম্যাথস। এটা ফলো করলে ভীষণ সহজে ম্যাথসটা করা যায়। ম্যাথসটাকে না ঘরোয়া করে দেবো তোমাদের কাছে, খুব সহজ করে। এবার স্কুলে এরকম করবে না, স্কুলে কিন্তু যেমন ভাগ করে করে সেরকমভাবেই করবে, কিন্তু সেখানে করতে গেলে তখন কি আছে, 37টা 2 দিয়ে ডিভাইড করছে। দুটো পার্ট থাকছে, এই পার্টটা হচ্ছে তোমার কোশেন্ট আর এটা রিমাইন্ডার। তার মানে 18, এখানে রিমাইন্ডার 1, 18 কে আবার করছো 290, তারপর আবার করছো 4, 1, 4 কে করছো 20, ফার্দার আবার যখন করছো 210। আর যাবো আর করবো? হ্যাঁ, আবার করবো। কেন জানো? কারণ 2 কে যখন করবো আবার 2001, আমরা তো শুধু রিমাইন্ডার গুলো নেব, এই হচ্ছে আমাদের পদ্ধতি। কারণ আমরা কোশান্ট নেব না, এই পার্টটা তো কোশান্ট, আর এইটা রিমাইন্ডার। তার মানে নাম্বারটা 100101 হবে, যেটা একটু আগে করেছি। কিন্তু যদি কোনো কারণে এখানে একটা কোনো ফ্র্যাকশন দিয়ে দেয়, যদি এটা হয় 37.19, তার মানে লিখতে গেলে 37 প্লাস 0.19, তাই তো? ওই 0.19টা তখন কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই হচ্ছে। এবং কতক্ষণ মাল্টিপ্লাই করতে হবে, আমি এখানে লিখলাম 0.19 ইন্টু 2, তাহলে কি হলো 0.38। এর জন্য কোন ভ্যালুটা নেব, 0। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটু স্পেস প্রোভাইড করার চেষ্টা করি, কোন জায়গায় অ্যারো একটা, তাহলে অবভিয়াসলি এর এগেনস্টে যেটা লিখবো সেটা হচ্ছে 0। এবার 0.38 থেকে 0 চলে গেলে 0.38ই থাকে, তাহলে 0.38 ইন্টু 2, তাহলে 0.76। এর জন্য আবার আমার ভ্যালু হয়ে যাচ্ছে 0। এরকম কতক্ষণ চালাবো, যতক্ষণ না 1 আসছে। 0.76 থেকে 0 বাদ দিলেও 0.76ই থাকে, ইন্টু 2, তার মানে তখন 2, 15, 1.52, তার এগেনস্টে ভ্যালুটা হলো 1, তাই তো? এরকম স্কুলে করানো হয়েছিল, তোমরা করেছিলে। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, এখানে আসবে ওপর থেকে নিচে, এটা যেমন নিচ থেকে উপরে, তাহলে 100,101.001, বাট দ্যাটস অ্যাপ্রক্স ফিগার, কারণ এটা তো কন্টিনিউ করতে পারে আর, কারণ তুমি ওখানে 1.52 এর ক্ষেত্রে 1 বাদ দিলে আবার 0.52 ইন্টু 2, এরকম চলবে। সো অ্যাপ্রক্স ফিগার উইল বি দেয়ার। কিন্তু আমরা আজকে সংখ্যার ব্যাপারে যাব, আমরা আসবো, আমরা যাব
সেই ব্যাপারে ডিটেলসে যাব, নাম্বার সিস্টেম করবো সবকিছু। যেহেতু ফান্ডামেন্টালসে আছি, একটু অন্যরকম ব্যাপারে যাব। কিরকম না, পৃথিবীতে প্রথম যে মডার্ন কম্পিউটার এসেছিল সেটাকে বলে ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান বিজ্ঞানী তিনি প্রথম বলেছিলেন যে কম্পিউটারে আমরা একটা স্টোরেজ রাখবো। আমরা কি কি পেলাম? কিবোর্ড পেলাম, মনিটর পেলাম, সিপিইউ পেলাম। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমাদের প্রাইমারি মেমোরি বলে একটা সেকশন আছে, যেখানে আমরা পাচ্ছি র্যাম আর রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি, দুটোই প্রাইমারি। তাহলে সেকেন্ডারিটা কোনটা? ডিস্ক, অক্সিলারি মেমোরি বলা হয় তাকে। তাহলে এই জায়গাটা সামান্য নোট ডাউন করতে পারবে এরকম ধরনের কম্পিউটার্স মেমোরি বলে লেখো। স্টিল দ্য রেকর্ডিং ইজ দেয়ার। কম্পিউটার্স মেমোরি দুটো পার্ট করো, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারিতে আবার সাব ডিভাইড করে দুটো করো, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। আর এ এম র্যাম আর আর ও এম রম। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমের হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর যেখানে করেছো সেকেন্ডারি মেমোরি সেখানে তার নিচে লেখো ডিস্ক। ডিস্ক কিন্তু তিন রকমের, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। যদিও আরো ভাগ আছে, আমি অতটা এখনই যাচ্ছি না তোমাদের। তাহলে প্রথমটা হচ্ছে ফ্লপি ডিস্ক, তারপর হার্ড ডিস্ক, তারপর কম্প্যাক্ট ডিস্ক, যেটাকে শর্টে বলে সিডি বা কম্প্যাক্ট ডিস্ক। তাহলে প্রাইমারি আগে কাজ করবে, সেকেন্ডারি তারপর আসবে। আচ্ছা, এবার একটা খুব মূল্যবান প্রশ্ন তোমাদের জন্য। এটা তো কম্পিউটারের মেমোরি, মানুষের মেমোরি কি এরকম হয়? মানে এরকম ভাগের কথা বলছি, এরকম প্রাইমারি বা সেকেন্ডারি বলে মেমোরি হয়? হ্যাঁ হয়। বলবো দেখবে। সকাল থেকে রাত অবধি তুমি কাজ করছো, সকালে জল খাবারে কি খেয়েছো বা কোন বাসে চড়ে কোথায় গেছো সেটা তুমি মনে রাখবে না। তোমার বাড়িতে আজকে একজন পেশেন্ট আছেন, তার একজন ডাক্তার এসে দেখলো, বিশেষ কোনো ওষুধ চালু হলো, আজকে আমার কাছে এলে, পড়ে ভালো লাগলো মন্দ লাগলো একটা কিছু সেটা লিখবে বা প্রায়োরিটিতে যেটা রাখতে চাইবে। যেটা প্রায়োরিটিতে রাখতে চাইবে না সেটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমরা যেটা ডেটা পার্ট পাই কম্পিউটারে সেটা হচ্ছে প্রাইমারি, ইনফরমেশন যেটা পাই সেটা হচ্ছে সেকেন্ডারি। আর মানুষের ক্ষেত্রে যেটা প্রথম তার মাথায় আসে সেটা প্রাইমারি, আর যেটা সে চিরকাল রাখতে চায় সেটা হচ্ছে সেকেন্ডারি। যার মোবাইল নাম্বারটা তোমার চিরকাল আমাকে রাখতে হবে যতদিন তুমি আমার স্টুডেন্ট হিসেবে থাকবে, কারণ সেটা হচ্ছে আমার কাছে কি সেকেন্ডারি, নট প্রাইমারি। ঠিক আছে? প্রাইমারির মজাটা কিরম জানো? কম্পিউটারে প্রথম যদি আমরা একটা ছবি দেখি, মানে আমি যদি একটুখানি এটাকে অর্গানাইজ করি এরকম ভাবে, প্রথম ডেটা যখন কম্পিউটারে আসেন কোথায় এসে স্টোর হয়? ধরো কিবোর্ডের মাধ্যমে কিছু লিখলাম, সেটা প্রথম এসে যেখানে স্টোর হলো সেটা হচ্ছে র্যাম। কিন্তু ধরে নাও আমার র্যাম খুব বিজি, তা র্যামে স্টোর হতে পারবে না। তাহলে কোথায় স্টোর হবে? ও ফর দ্য টাইম বিং একটা জায়গায় স্টোর করবে, তাকে বলে ভার্চুয়াল মেমোরি। বা এটাকে আমরা নর্মাল মেমোরির জায়গায় বলি ভার্চুয়াল। ভার্চুয়াল কেন? আমার হার্ড ডিস্ক থেকে একটা অংশ কেটে নিয়ে, কেটে মানে কিভাবে? লজিক্যালি কেটে নেওয়া। লজিক্যাল কেটে নেওয়ার ব্যাপারটা আমি বলছি কি, মানে এটা কি দাঁড়াচ্ছে, সেইখানে স্টোর হবে ফর দ্য টাইম। যেই র্যামটা খালি হবে, ওর ভেতরে কিছু কাজ হয়ে যাওয়ার পর ও ডেটাটা রিলিজ করবে, তখন এই ডেটা ভার্চুয়াল র্যাম থেকে আবার ফিরে আসবে র্যাম। এটা কিন্তু মূল ব্যাপার কম্পিউটারে। র্যাম থেকে ডেটা কোথায় যাবে? সিপিইউ। সিপিইউর তিনটে পার্ট। প্রথমে হচ্ছে কন্ট্রোল ইউনিট,